অনেক ধাক্কাধাক্কি করে একটা সিরিয়াল পেলাম। টিকিট ৩০০ টাকা। সেজন্য মানুষ অনেক। শুনেছিলাম এই ডাক্তার বলে অনেক ভালো, আবার উনি বলে সপ্তাহে একদিন আসে এখানে। তাই সময় করে চলে আসলাম। অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসলো। আমি ডক্টরের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখি মাঝবয়সী এক মেয়ে, বয়স ২৫-২৬ হবে, আর আমি ২৩। আমার থেকে ২-৩ বছরের বড়। বিয়ের কথা বলতে পারি না, হলেও হতে পারে। ডক্টর একটা বেগুনি রঙের বোরকা পরেছে আর সাথে গোলাপি রঙের স্কার্ট, নেকাব নেই। ডক্টর অসম্ভব সুন্দরী। আরেকটা জিনিস তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, সেটা হলো তার চোখে চশমা, বোরকার উপরে সাদা অ্যাপ্রন। আমি ঢুকে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বলল, বসেন, বলেন কি সমস্যা? সালামের উত্তর নিয়ে বললাম, আমার মাথা ব্যথা করে। কেমন মাথা ব্যথা? মাথা কি প্রচন্ড ব্যথা করে, বমি আসে? না, শরীরের তাপমাত্রা ঠিক থাকে, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করে। তাপমাত্রা ঠিক? আপনি কি করে বুঝলেন? আমি ওই সামনে ম্যাচে থাকি, সাথে আমার ফ্রেন্ড থাকে। মাথা ব্যথা উঠলে তার হাতে চেক করাই তাপমাত্রা ঠিক আছে কিনা। ও, আপনি আনম্যারিড? হুম। কি থেকে আপনার মাথা ব্যথা ওঠে? সে অনেক লম্বা কাহিনী। আই থিঙ্ক আপনার সে টাইম নাই। ওকে, মাথা ব্যথা কি আপনার সপ্তাহে 7 দিন ওঠে? না, 3 দিন ওঠে। এই 3 দিন আমার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যায়। কাজের প্রচণ্ড চাপ থাকে। আসরের পর থেকে মাথা ব্যথা শুরু হয়। মাঝে মাঝে ব্যথার কারণে চোখে কিছু দেখি না। প্লিজ ডক্টর, একটা সলিউশন দেন, না হলে কবে জানি মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলি। ওকে। ডক্টর একটা প্রেসক্রিপশনে কতগুলো ওষুধের নাম লিখলো, লেখে নিজের মোবাইল দিয়ে ছবি তুলল। তারপর আমাকে বলল, এই ওষুধগুলো খাবেন। থ্যাঙ্কস ডক্টর। আপনার নামটা বললেন না? ঈশান মাহমুদ, অনার্স 3rd ইয়ার। ডক্টর আমাকে তার কার্ড দিয়ে বলল, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কল দিবেন। নাম্বার? কার্ডে আছে। আমি কার্ড দেখলাম। ডক্টরের নাম আনিকা। আমার জন্য এই সুবিধা কেন? আমি আপনার ডক্টর আর আপনি আমার পেশেন্ট। ও, বাই। বাইরে এক ফার্মেসি থেকে ওষুধ নিলাম। রুমে আসলাম, এসে শুয়ে রইলাম। একটু পর একটা কোচিং আছে, সেখানে আমি পড়াই। আমি ঈশান মাহমুদ, বাড়ি নরসিংদী, ম্যাচ থাকি ঢাকায়। পরিবারের বড় ছেলে, সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ছোট 2 বোন। 2 বোনের নাম সামিয়া, সুবর্ণা। তাদের বিয়ের বয়স চলে আসতেছে। তাদের বিয়ে দিতে হবে। যেহেতু বড় ছেলে তাই দায়িত্বও বেশি। বাবা ছোট একটা জুতার দোকান চালায়। আমরা ফ্যামিলিতে 7 জন। আমার দাদা দাদি দুজনেই অচল। সুবিধা একটা, বাড়িটা আমাদের নিজের। একটা জুতার দোকান থেকে 7 জনের খরচ, আবার বোনদের তাদের পড়ালেখার খরচ। তাই আমি উপার্জনের পথ দেখছি, সেটা হলো আমার মেধা দিয়ে 2টা কোচিং করাই, আবার 2টা প্রাইভেট পড়াই, আবার ভার্সিটি থেকে ক্লাস করি। কোচিং সপ্তাহে 3 দিন। এই 3 দিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়। রাতেই শুরু হয় মাথা ব্যথা। কোথায় এক বাপের এক ছেলে সুখে থাকবো, সেখানে আমার উপর সব দায়িত্ব। 2টা কোচিং, আবার নিজের ক্লাস, তারপর প্রাইভেট। এই 3 দিন আমার মাথা ব্যথা করে। আস্তে আস্তে ব্যথা শুধু বাড়তেই থাকে। তাই ডক্টরের শরণাপন্ন হলাম। একটু পর কোচিং গেলাম। কোচিং করিয়ে আসতে রাত হলো। সেদিন আর মাথা ব্যথা উঠে নাই। খাওয়া দাওয়া করে ওষুধ নিলাম হাতে খাবো বলে। এমন সময় মনে পড়ল, আনিকা ডক্টর কেন আমার প্রেসক্রিপশনের ছবি তুলল। সবার প্রেসক্রিপশন কি এভাবে ছবি তুলে কে জানে। আমি ওষুধ খেয়ে দিলাম এক ঘুম। পরের দিন কাজের এত চাপ নাই, তাই এভাবে 1 সপ্তাহ চলে যায়। 2 দিন ওষুধ খেয়ে আর খাই নাই। যেহেতু আর মাথা ব্যথা ওঠে না, ওষুধ খাওয়া হয় না। আমার শনিবারে কাজের চাপ বেশি, শনিবার আবার মাথা ব্যথা উঠছে। এমন মাথা ব্যথা তা বলার বাইরে। তাড়াতাড়ি ওষুধ খেলাম, খেয়ে শুয়ে রইলাম।
না, মাথা ব্যথা কমছে না। পাশে থাকা ফাহিমকে বললাম, দোস্ত দেখ তো আমার শরীর গরম কিনা। তুই না ডাক্তার দেখাইলি? চেক কর। ফাহিম আমার হাত ধরে বলল, তোর শরীর একদম ঠান্ডা। ওকে। ওষুধ খাইছি, দেখি কাজ হয় কিনা। নিজে নিজে মাথা হাতাইয়া আরো 1 ঘন্টা পার করলাম। দোস্ত, মাথায় পানি দিব? আমার তো শরীর গরম না। পানি দিলে কি লাভ হবে? আচ্ছা আচ্ছা, তাহলে ঘুমানোর চেষ্টা কর। আমার মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না। আমি ডাক্তারের কার্ড বের করলাম, ফোন দিলাম। কতক্ষণ রিং হলো। একটু পর বলে ব্যস্ত আছে। আমি আরো 2বার দিলাম, ব্যস্ত আছে। আরেকবার দিলাম, ওয়েটিং আছে। মেজাজটা গরম হয়ে গেল। ব্যথার কারণে ঘুম আসছে না। আমি আরো 20 মিনিট পর ফোন দিলাম। এবার ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন? ঈশান মাহমুদ, আপনার পেশেন্ট। কোন ঈশান মাহমুদ? আমি চিনতে পারলাম না। আরে আপনাকে যে বলছিলাম আমি মেসে থাকি। সরি, চিনতে পারলাম না। আপনার সমস্যাটা বলেন। ডক্টর, আপনি আমার প্রেসক্রিপশন লিখে মোবাইল দিয়ে ছবি তুলেছেন। ও, মনে পড়েছে। ঈশান মাহমুদ, প্রচন্ড মাথা ব্যথা। হ্যাঁ, এখন প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। ওষুধ খেয়েছি, কমার কোনো নাম নাই। এক কাজ করেন, আগামীকাল আমার চেম্বারে চলে আসেন। আগামীকাল আসবো নে। এখন একটা ব্যবস্থা করেন। আমি একটা বড়ির নাম বলছি, এই বড়িটা এনে খান। ওকে। বাই। ফাহিমকে দিয়ে পাঠাইলাম বড়ি আনতে। বড়ি আনলে খাইলাম, খেয়ে বিছানায় শুইলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। সকালে ফাহিমের ডাকে আমার ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি ফাহিম রেডি হচ্ছে কলেজে যেতে। আমি বললাম, এত সকাল সকাল কোথায় যাস? তুই ঘড়ির দিকে তাকা। আমি তাকিয়ে দেখি 10টা ছুঁই ছুঁই। এতক্ষণ ঘুমাইলাম আজকে। আমি তো তোর ডাকের আশায় ঘুমাই, তুই তো সকালে আমাকে ডাক দেস। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে কি গতকাল রাতে ডক্টর আমাকে ঘুমের বড়ি বলছে খাওয়ার জন্য? যাই হোক, মাথাটা এখন অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস ডক্টর। আর একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ডক্টর আমার প্রেসক্রিপশনের ছবি তুললো কেন? ছবি তোলার কথা শুনে সাথে সাথে আমাকে চিনে ফেলে, এমনকি আমার রোগও বলে দিল। বুঝলাম, একজন দায়িত্ববান ডক্টর। আমিও কলেজে যাব, একটু দাঁড়া। একটু পর রেডি হয়ে কলেজে গেলাম। 1 ক্লাস করে আমি আর ফাহিম ক্যাম্পাসের গাছতলায় এসে বসলাম। বসে দুজনে কথা বলতেছি। এমন সময় মোবাইলে কল আসলো। দেখি বাড়ি থেকে মা। কেমন আছো বাবা? ভালো মা, তুমি কেমন আছো? আব্বার শরীরটা কেমন আছে? ভালো। শোনো না, সামিয়াকে দেখতে আসছিল, তাদের পছন্দ হয়েছে। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। তোমাদের ভালো লেগেছে? যৌতুক চায় 5 লাখ। কি, এত টাকা যৌতুক? তারা কি সরাসরি বলছে? না, তারা এমন ভাবে বলছে যেটাকে যৌতুকই বলে। এখন তোমরা কি চিন্তা করছো? আমরা তো তোর দিকে তাকিয়ে আছি। তুমি রাতের দিকে কল দিও। আচ্ছা। আমি কল কেটে দিয়ে ফাহিমের কাছে এসে বসলাম। আমাকে চিন্তিত দেখে ফাহিম বলল, কি রে দোস্ত, তোকে এরকম চিন্তিত দেখাচ্ছি কেন? সামিয়ার সম্বন্ধ আসছে, যৌতুক চাই 5 লাখ। কস কি? হুম। থাক দোস্ত, টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। বাসায় যাবি? আমার একটা প্রাইভেট আছে। না, আমি একটু লাইব্রেরিতে যাব। ওকে, আমি যাই। আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি কি যে করি। 5 লাখ টাকা যৌতুক। সন্ধ্যাবেলা মার কাছে কি বলবো? আমার কাছে এত টাকা নাই। 3 বছর আগে ঢাকায় আসছিলাম। এই 3 বছরে অনেক খেটে খুঁটে 4-5 লাখ টাকা জমাইছি। কি যে করি। বাসায় আসলাম, এসে রেডি হয়ে গেলাম প্রাইভেটে। নিয়ত প্রাইভেট শেষ করে যাব ডক্টরের চেম্বারে। প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে। গিয়ে দেখি এমন ভিড়, সিরিয়াল নিতে গেলাম। চেম্বারে ঢুকলেই 500। আমি গিয়ে পিএসকে বললাম সিরিয়াল দিতে। পিএস বলল, সিরিয়াল শেষ। সিরিয়াল শেষ মানে? আর 20 জন রোগী আছে, তাদেরকে দেখে ম্যাডাম চলে যাবে। তাহলে আমি আগামীকাল। আগামীকাল মানে? আরে ভাই, একটা সিরিয়াল দেন, ম্যাডাম আমাকে চিনে। কিন্তু আমি তো চিনি না। ধুর ভাই, আপনার ভিতর কোনো মানবতাই বলতে কিছুই নেই। ভাই, দিলে পরের দিন আমার চাকরি শেষ।
আপনার চাকরি শেষ হবে কেন? আমি একদিনে এরকম দয়ামায়া করে একজনকে ম্যাডামের কথায় বাইরে সিরিয়াল দিয়েছিলাম। তারপর? তারপর আর কি, ম্যাডাম প্রচণ্ড রেগে যায় আর আমার চাকরিটা নট করে দেয়। পরে অনেক মিনতি করে চাকরিটা আবার ঠিক করেছি। শুনেন, ম্যাডাম প্রচণ্ড জেদি, কোনো ভুল হলেই রেগে যায়, তাই আমাদের সাথে সাবধানে থাকতে হয়। সেজন্যই ভাই আমি এত বড় রিস্ক নিতে পারবো না। ইটস ওকে, আগে বুঝিয়ে বলবেন না? এই বলে আমি সেখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করা যায়। আগামীকাল আবার আসব। আগামীকাল আসা সম্ভব নয়, কারণ আগামীকাল কোচিং আছে। যা করার আজকেই করতে হবে। ফোন দিব না, যদি রেগে যাই। এখন একটাই উপায়, সেটা হলো অপেক্ষা করা। চেম্বার থেকে বের হওয়ার সময় ধরতে হবে। কেন জানি মনে হচ্ছে ডক্টর আমাকে একটু বেশি কেয়ার করে। কেয়ারের পিছনে কি অন্য কোনো কারণ আছে? থাকলে ভালো, কারণ ডক্টরকে প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়েছি। এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম, 1-2 জন, এভাবে 10-12 চলে গেছে। আমার অসহ্য লাগতেছে, মনে হচ্ছে আরও 2 ঘন্টা লাগবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আসরের সময় হয়ে আসছে। ভাবলাম চলে যাব, না কোনোভাবেই হার মানবো। আমি অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। এদিকে ঘুম পাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। যদি সিরিয়াল পেতাম তাহলে এই 20 জনের পরেই আমাকে ঢুকতে হতো। সুতরাং অপেক্ষা আমাকে করতেই হতো। অবশেষে এই 20 জন শেষ হলো। ভাবতেছি এখন ঢুকবো নাকি বের হলে ধরবো। বের হলেই ধরবো। ঠিক 20 মিনিট পর ডক্টর বের হলো। আমি সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি ঈশান মাহমুদ। এখন আর রোগী দেখা হবে না, আগামীকাল। আপনি আমাকে আগামীকাল বলছিলেন চেম্বারে আসতে। লিসেন, সরি, শোনেন, আমি এখন আর কোনো রোগী দেখব না। ক্লিয়ার? এই বলে ডক্টর চলে যাচ্ছে। আমি তো অবাক, এই ব্যবহার ডক্টরের কাছ থেকে আশা করিনি। তার আবার মার্কা পিএস কানে কানে এসে বলল, বলছিলাম না আগামীকাল আসছে, শুধু 4 ঘন্টা অপেক্ষা করলেন। আমার শরীরটা জ্বলে উঠল। ঠিকই তো, শুধু শুধু 4 ঘন্টা অপেক্ষা করলাম। ভাবছিলাম ম্যাডাম একটা ভালো মানুষ, কিন্তু এখন দেখছি সে একজন মানবতাহীন মানুষ। আর ভুলেও এই ডাক্তার নাম মুখে আনবো না। যত সব ফালতু ডাক্তার, টাকার জন্য তারা সব করতে পারে। এখন যে চেম্বারে ঢুকলে যে টাকা লাগবে না, অপেক্ষার কথা বাদ দিলাম। দেশে যেমন ডক্টর একটা। এসব ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আসলে ফাহিম বলল, কোথায় ছিলি এতক্ষণ? আর বলিস না, যত সব ফালতু ডাক্তার। মানবতা বলতে কিছুই নেই। কেন যেসব ফালতু ডাক্তার দেশে জন্মায়। কি হয়েছে সেটা বল। আমি ফাহিমকে ডাক্তারের কাছে যাওয়া অপেক্ষা করা শেষে ডক্টরের হৃদয় বিদারক কথাগুলো বললাম। এসব শুনে ফাহিম কতক্ষণ ডক্টরকে বকল। আমি আর জীবনে এই ডাক্তারের নাম মুখে আনবো না। ঠিক আছে, দেশে কি ডাক্তার একটা নাকি? আমি আর ফাহিম কতক্ষণ বকে শরীরের জিদ মিটাইলাম। আসলে আমি একটা বোকা। বোকা না হলে 4 ঘন্টা বইসা রইলাম। একটু পর বাবার কাছে ফোন দিলাম। কেমন আছেন আব্বা? ভালো, তুই কেমন আছো? ভালো। সকালবেলা মার সাথে কথা বলছি। আপনি কি বলেন? আপনি জানেন এখানে খরচ একটু বেশি হয়, আর 5 লাখ টাকা যৌতুক আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় না? কি করুন যাইব? এখন তুই কত দিতে পারবি? আমি 1 লাখ দিতে পারবো। বাকিগুলো? আমি এর চেয়ে বেশি দিতে পারবো না। এতদিন আমি গাধার মতো খেটে খুঁটে যেটুকু জমাইছি সেটুকু দিয়ে দিছি। না পারলে ক্ষেত বিক্রি করেন, আর যৌতুক তো পরে দিলেও চলবে। বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানায়েন। কল রেখে শুয়ে চিন্তা করতে লাগলাম। যাক, মনটা এখন হালকা লাগছে। একটা উপায় তো বের হলো। বেশি অসুবিধা হলে 1 লাখের জায়গায় 1.5 লাখ দিবনে। এখন আমার প্রয়োজন একটা ঘুম। কিসের ওষুধ খাই তো? ডক্টরের কথা মনে হলেই গা জ্বলে। আমি দিলাম এক ঘুম। মাত্র চোখটা লাগলো কে জানি কল দিল। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। কে? আগে বলে নাই। সরি, আমি ডক্টর আনিকা। কোন ডক্টর? আনিকা? আমি কোনো আনিকাকে চিনি না। আমি আপনার ডক্টর। শোনেন, আমি কোনো ডাক্তার দেখাইনি, আর আপনাকে আমি চিনি না। বললাম তো সরি। আমি অবাক। ডক্টর আমাকে ফোন দিয়েছে, আবার আমাকে বলে সরি। ভাবতেই অবাক লাগছে। আচ্ছা, আপনি কি আমাকে চিনেন নাই? না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাতেই না বললাম আমি ঈশান মাহমুদ।
মাথা ব্যথা? খেয়াল করিনি, বোঝেনি। একটানা এতক্ষণ রোগী দেখলে মাথা এমনিতেই ঠিক থাকে না, আবার সারাদিনের ক্লান্তি। পরে আমি আপনাকে চিনতে পারি। পরে আমি আমার পিএসকে পাঠিয়ে দেখি আপনি চলে গেছেন। হুম, এখন কেন ফোন দিলেন? সরি বলতে, কারণ আমি চাই না আমি কারোর চোখে খারাপ হয়ে থাকতে। তাহলে চলে আসেন আগামীকাল আমার চেম্বারে। আপনি যদি আজকে আমাকে কল না দিয়ে থাকতেন তাহলে আমার চেহারা আর না দেখতেন। এতক্ষণ আপনি আমার কাছে একজন ব্যাড গার্ল এবং একজন ব্যাড ডক্টর ছিলেন। আর এখন একজন গুড ডক্টর এবং গুড গার্লফ্রেন্ড এবং নাইস লেডি। থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। আগামীকাল আসবেন তো? দেখি, আগামীকাল কাজের চাপ অনেক বেশি। বলেন আসবেন, আমি ওয়েট করব। ওকে, আসবো। কয়টায় আসবো? 5টার দিকে। সন্ধ্যার সময় আপনি না চলে যান। আগামীকাল একটা মিটিং আছে। ওকে, বাই। এই বলে ফোন কেটে দিলাম আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠি, কোচিংয়ে গেলাম। কোচিং শেষে গেলাম কলেজে। এইভাবে সারাদিন কাজের চাপে শেষ। 5টার দিকে বাসায় এসে বিছানায় শরীরটা লাগালাম। কি যে ভালো লাগছে, মাথাটা ধরে আসছে, মন চাচ্ছে ঘুমাইতে। কিন্তু না, ডক্টরের কাছে যেতে হবে। উঠে গোসল করলাম, করে রেডি হয়ে চলে গেলাম ডক্টরের চেম্বারে। দরজার সামনে কোনো মানুষ নেই। আমি গিয়ে টোকা দিলাম। ভিতর থেকে বলল। আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম, বসেন। থ্যাঙ্কস। আজ ডক্টর একটা খয়েরি রঙের বোরকা আর সাদা কালার ওড়না দিয়ে স্কার্ট পরা, মেকআপ নেই। মনে চায় শুধু তাকিয়ে থাকতে। শরীর ঠিক আছে? না, কেমন লাগছে? যে রকম সবসময় লাগে। তাহলে আমি আপনাকে নতুন কয়েকটি ওষুধের নাম বলে লিখে দিচ্ছি, সেগুলো খাবেন। কিন্তু আগেরগুলো? আগের ওষুধগুলোও খাবেন, এগুলোও খাবেন। ওকে। যদি আপনার রোগ ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন? কি করব? আপনাকে মনে মনে অনেক ধন্যবাদ দিব। হুম আমি তো আপনার থেকে ছোট। হুম তাহলে আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন। বললে আপনি রাগ করবেন না তো? না। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি ডক্টর হয়ে গেলেন, সত্যি অবিশ্বাস্য। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে দেখলাম, আপনার উপর অনেক মেয়ে ক্রাশ। কাউকে লাভ করেন না? না, এখনো সিঙ্গেল। এত সুন্দর একটা ছেলে, তারপরও সিঙ্গেল? আসলে মনের মতো কাউকে পাইনি। আর এভাবে 5-6টা প্রেম করার চেয়ে ভালো না একজনকে মন থেকে ভালোবাসা, যাকে সারা জীবন আগলে রাখবো এই বুকের ভিতর। ঠিক বলছেন। আপনার সম্পর্কে কিছু বলেন। এমন সময় কে জানি ডক্টরের মোবাইলে ফোন দিল। হ্যালো আশিক, কি করো? ঘুরতে আসছো? কার সাথে? বন্ধুদের সাথে? আচ্ছা, ভালো করে চিল করো, আমি চেম্বারে রোগী দেখি। ওকে, বাই বেবি। আমি মনে মনে ভাবছি কে হতে পারে। বন্ধুর সাথে তো এভাবে কথা বলে না কেউ। লাস্টে বেবি বলাতে আমার সব ক্লিয়ার হয়ে যায়। ডক্টরের বয়ফ্রেন্ড, এটাই ছিল আমার কপালে। অনেক দিন পর একটা মেয়ে পছন্দ হয়েছে, তারও বলে বয়ফ্রেন্ড আছে। কে ছিল? বয়ফ্রেন্ড। ও। রাগ করছেন? রাগ করব কেন? কেন জানি আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এ কি, তুমি কাঁদছো? না না, কই না তো। ডক্টরের মুখ থেকে তুমি শুনে কলিজায় গিয়ে আঘাত লাগলো। বেশি মাথা ব্যথা করছে? হুম, কষ্টের কথা না বলার জন্য মিথ্যা বললাম। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস। আমি চোখ মুছে কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি ডক্টরের চোখের দিকে তাকালাম, ডক্টর আমার চোখের দিকে তাকালো। দুজনের চোখ একসাথে হলো। ডক্টরের চোখ দেখে মনে হচ্ছে ডক্টর আমাকে কি যেন বলছে। সেটা কি আমাকে ভালোবাসার কথা? ডক্টর চোখ নিচে নামাচ্ছে না, এক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে বললাম, তো ডক্টর আমি উঠি? আর একটু বসেন, আমিও বের হব। একটু পর দুজন একসাথে হসপিটাল থেকে বের হয়ে আসলাম। একটাও কথা বললাম না, কারণ তার বয়ফ্রেন্ড আছে। সে তার বয়ফ্রেন্ড নিয়ে সুখে থাকুক আর আমি আমার রাস্তা দেখি। দুজনে পাশাপাশি হাঁটছি। আনিকা বলল,
আমার সম্পর্কে তো কিছু বলা হয় নাই। আরেকদিন শুনবো। ওকে। আচ্ছা ডক্টর, আপনি আমার বড়, আপনাকে আনিকা আপু বলে ডাকি, রাগ করবেন না? আপু ডাকার দরকার নেই, ডক্টর বলবা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বলেন। তার নাম আশিক, সে একটা জব করে। তার সাথে দেখা হয়েছিল আমার কানাডায়। আপনি কানাডায় গিয়েছেন, আপনারাই পেরেছেন জীবনে কিছু করতে। থ্যাঙ্কস। তাহলে আমি যাই। বাই। গুড বাই। আমি একটা রিক্সা ডেকে চলে আসলাম। মনে মনে এটাই বোধহয় ডক্টরের সাথে শেষ দেখা। আমি বাসায় চলে আসি। এসে ফাইমের সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ি। আনিকা এরকম বিব্রতকর অবস্থায় আগে কখনো পড়েনি। ঈশান যে কেঁদে দিবে কে জানতো। আসলে আনিকার ঈশানকে প্রথম দেখাতে ভালো লেগেছে, কিন্তু আনিকার তো একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাটা আনিকা ঈশানকে কয়েকদিন পরে বলতো। আনিকার নিয়ত আশিকের সাথে ব্রেকআপ করে ফেলবে, কারণ কিছুদিন আগে সানিকে অন্য এক মেয়ের সাথে দেখে ফেলে। আর কিছুদিন ধরে আশিক আনিকাকে বেশি কেয়ার করে না। তার কারণ আশিক হয়তো আনিকার চেয়ে ভালো কাউকে পেয়ে গেছে। আনিকা বাসায় আসে। আচ্ছা তাহলে তুমি কল লিস্টের একটা স্ক্রিনশট দাও। কোনো চালাকি করবা না, কল কাটবা না। কেন, তোমাকে আমার কল লিস্টের ছবি দেব? এই কথা দ্বারা বোঝা যায় তোমার ভেতরে সমস্যা আছে। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো। শয়তান ফোন কেটে দিয়েছে। ব্রেকআপ করে ফেলবি এনে ঘুরাইতেছস কেন? শারমিন ঢুকলো আনিকার রুমে, ঢুকে বলল, কাকে এইভাবে গালি দিচ্ছ আপু? কাউকে না। দেখো তো আপু, এই দুজন থেকে তোরে কাকে ভালো লাগে? আনিকা অনিচ্ছা সত্ত্বেও তাকালো শারমিনের মোবাইলে, দেখে ঈশান আর একটা অপরিচিত ছেলের ছবি। আনিকা বলল, তুই এই ছবি কোথা থেকে পেয়েছিস? তুই চিনিস? তুই কি করে চিনলি? আগে তুই বল। সে হলো ঈশান মাহমুদ, আমাদের কলেজে 3rd ইয়ারে পড়ে। অধিকাংশ মেয়েদের ক্রাশ, কিন্তু সে আবালের মতো সারাদিন কাজ করে, কোনো মেয়েকে বার্তা দেয় না। তোর ক্রাশ? না, দেখ তার হাবাগোবা বন্ধুটার উপর ক্রাশ খাও আমি। দে তোর মোবাইলটা দে। এই বলে আনিকা শারমিনের হাত থেকে মোবাইল নিয়ে ছবিটি ভালো করে দেখতে লাগলো। বলল, ঈশান মাহমুদের উপর যতগুলো মেয়ে ক্রাশ খেয়েছে তার একটা লিস্ট আমাকে দিবি। কেন, তুই ক্রাশ খেয়েছস? তাহলে আশিক ভাই? সে আমার পেশেন্ট। অনিচ্ছাকৃতভাবে আনিকা শারমিনের মোবাইলের ছবিগুলো দেখতে একটা ছবির উপর আনিকার চোখ আটকে যায়। এই ছবির মধ্যে এটা কে? তুই দেখে ফেলছস? মানে? কয়েকদিন আগে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে আশিক ভাই আর একটা মেয়ে বসে ডেট করছিল। সুযোগ বুঝে এই ছবিটা আমি তুলে রেখেছিলাম, ভেবেছিলাম তোরে দেখাবো, তো পরে ভাবলাম যদি তুই কষ্ট পাস, সেই জন্য দেখাইনি। ঠিক আছে, আমি জানতাম সে তলে তলে আরেকটা মেয়ের সাথে ডেট করে। তুই এই ছবিটা আমাকে দে, তার সাথে এখনই ব্রেকআপ করব। তারপর কি ঈশানের সাথে প্রেম করবি? তুই বেয়াদব, গিয়ে পড়তে বস। উপকার করলেও দোষ। এই বলে শারমিন চলে গেল। আনিকা ছবিটা আশিকের কাছে টেক্সট করলো, তারপর ফোন দিল। মেয়েটা কে? কে এটা আমি জানি না। তোরে আমি কত ভালোবাসতাম, আর তুই কিনা আমারে ভালোবাসার এই ফল দিলি। আরে তুই তো একটি বুড়ো বেটি, আর তুই আমারে টাইম দেস? তুই তো থাকস তোর কাজ নিয়ে। আর ছবির মধ্যে যে মেয়েটা দেখছস, জানোস তার বয়স কত? 19, মাত্র 19। তোর মতো বুড়ো না। আনিকা আশিকের মুখ থেকে এসব কথা শুনে অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। তুই ঠিকই বলছ, আমি বুড়ো। যা, তোর সাথে ব্রেকআপ। তুই এই শাস্তি একদিন না একদিন পাবি। এই বলে ফোন কেটে দেয় আর কাঁদতে কাঁদতে সারা রাত কাটিয়ে দিল। ঈশান সকালে ঘুম থেকে উঠে জীবনযুদ্ধে লেগে গেল। ঈশানের খালি ডক্টরের কথা মনে পড়ে, পরক্ষণেই আবার মনে পড়ে আরে ডক্টরের না বয়ফ্রেন্ড আছে। এভাবে একটা সপ্তাহ চলে যায়। ডক্টরের ওষুধগুলো নিয়ম মাফিক খাওয়ার ফলে আর মাথা ব্যথা উঠে নাই। ঈশান বোধ হয় ডক্টরের কথা জীবনেও ভুলতে পারবে না। বাড়ি থেকে ফোন আসলো, ঈশানের বোনের বিয়ের তারিখ ঠিক হয়েছে আর 1 সপ্তাহ পর বিয়ে। ঈশান ফাহিমকে নিয়ে বাড়িতে চলে আসলো। বিয়ে শেষ করে ঢাকায় আসতে 15 দিন লেগেছে। ফাহিম আগেই চলে এসেছে। পরে শেষমেশ ঈশানকে 1.5 লাখ টাকাই দিতে হলো। যৌতুক পুরোটা দেওয়া হয় নাই,
ঈশানকেই দিতে হবে। ঈশানের সামনে পরীক্ষা আসতেছে, সকল কিছু ঠিক রেখে পরীক্ষার পড়া পড়তে হয়। ছাত্র হিসেবে এত খারাপ না। পরীক্ষা দিল, পরীক্ষা খুব ভালো হলো, রেজাল্ট ভালো আসলো। এখন একটা কোচিংয়ে প্রাইভেট পড়ায়, একটা প্রাইভেট ফার্মকে দিছে। ঈশানের রেজাল্ট ভালো দেখে ফার্স্ট ইয়ারের কয়েকটা ছেলে মেয়ে এসে বলল প্রাইভেট পড়াইতে। ঈশান অনেক না করে, কিন্তু কে শুনে কার কথা, শেষ পর্যন্ত রাজি হতে হলো। পরদিন থেকে তাদের কোচিং করায়। এভাবে 2 মাসের মতো চলে যায়। মাথা ব্যথা যেহেতু উঠেই না, ঔষধ খাওয়া আরো আগেই ছেড়ে দিয়েছে। ঔষধ দেখলে ঈশানের সেই ডক্টরের কথা মনে পড়ে। ঔষধও দেখা হয় না, আনিকার কথা মনেও পড়ে না। ফার্স্ট ইয়ারের ব্যাচটা ঈশান পড়ায়। সেখানের একটা মেয়ে কি যেন বলবে ঈশানকে, কিন্তু ঈশান পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বলে না, সেরকম কোনো চান্স দেয় না। একদিন তাদের পড়িয়ে চলে যাচ্ছে, এমন সময় এই ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়েটা ঈশানকে ডাক দিল। কয়েকদিন ধরে লক্ষ্য করছে মেয়েটার চেহারার সাথে ডক্টরের অনেকটা মিল আছে। তাহলে সে কি ডক্টরের ছোট বোন? মেয়েটা কাছে আসতেই ঈশান বলল, কি বলবা বলো? কিছু না। তাহলে ডাক দিছো কেন? আমি গেলাম। প্লিজ যাবেন না, আপনার বন্ধু ফাহিম। ফাহিমকে? কি করছে? তার নাম্বারটা একটু দিবেন? আমি কেন দিতে যাব তার নাম্বার? প্লিজ দেন না, প্লিজ প্লিজ প্লিজ। নাম্বার নিয়ে কি করবা? সেটাও বলতে হবে? হুম, তাকে কল দিয়ে বলবো, তাকে আমি ভালোবাসি, তাই না? হুম। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। দিবেন না আগেই বলতেন, কেন এতক্ষণ ঘুরালেন? ধুর, আমি গেলাম। এই বলে মেয়েটা চলে যাচ্ছে। ঈশান কি যেন ভেবে আবার শারমিনকে ডাক দিল। কাছে আসতেই ঈশান বলল, তোমরা কয় ভাই বোন? শারমিনের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। বলল, দেখছেন মানুষটাকে কিভাবে প্রয়োজন পড়ে? দেখছি। এখন বলো তোমরা কয় ভাই বোন? আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগে আমাকে ফাইমের নাম্বার দিয়ে দেন। আমি ভাবছি নাম্বার দিব নাকি দিব না। ফাহিম বেচারা একবার ছ্যাঁকা খেয়ে আর প্রেমের নাম নেয় নাই। আর শারমিন তো অনেক সুন্দরী, দেই নাম্বার। উঠান। থ্যাংক ইউ। নাম্বার উঠাও, আমি বলছি। এবার আমার প্রশ্নের উত্তর দাও। কি? কতবার বলবো তোমরা কয় ভাই বোন? আসতে বলেন, নইলে কিন্তু চলে যাব। ওকে বলো। আমরা 2 ভাই বোন নাই। বোন কি তোমার বড়? হুম। কি করে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, গেলাম। কোথায় যাও? বলে যাও। বলতে পারবো না। তোমাকে ভুল নাম্বার দিয়েছি। ঈশান কথাটা বলল সম্পূর্ণ অনুমানে, কারণ এই সময় ফাহিম ঘুমায়, আর সে ঘুমানোর সময় মোবাইল বালিশের নিচে ফেলে ঘুমায়। তার মানে নেটওয়ার্ক নাই। চালাক মেয়ে কল দিয়েও ফেলেছে। যেটা ভাবছিল সেটাই, কোনো রেসপন্স নেই। শারমিন এসে বলল, আমার বড় বোন ডাক্তারি করে। কোন হসপিটালে? শারমিন হসপিটালের নাম বললে ঈশানের চিনতে কষ্ট হয় নাই এটা যে আনিকার ছোট বোন। শারমিন বলল, এবার সঠিক নাম্বার দেন। এটাই সঠিক নাম্বার, আবার চেষ্টা করো। শারমিন আবার চেষ্টা করে। এবার কল ঢুকে ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম, কে? শারমিন কথা বলতে বলতে চলে গেল। ঈশানের চোখটা গাছতলায় যায়। দেখে 3টা ছেলে তার দিকে আঙ্গুল দিয়ে কি যেন দেখাচ্ছে। ছেলে 3টা সেকেন্ড ইয়ারে পড়ে। ক্যাম্পাসের মধ্যে ফার্স্ট নতুন ইয়ারে ছাত্রছাত্রীদের সাথে র্যাগিং করে। ঈশানের সাথে তেমন চান্স নাই, জানি চড় থাপ্পড় গালে পড়বে। তাদের যাওয়া ঈশানের কাছে সুবিধার লাগলো না। কিছু একটা হতে পারে, সাবধান থাকতে হবে। ঈশানের বাসায় যেতে যেতে রাত হয়ে যায়। বাসার পিছন দিয়ে একটা গলি আছে। এই গলিতে তেমন মানুষ থাকে না সন্ধ্যার পর। ঈশান মাত্র গলিতে ঢুকলো, দেখে পিছনে আরো 2জন গলিতে ঢুকছে। তাদের দিকে চোখ যায় ঈশানের, আর চিনতে কষ্ট হলো না যে গাছতলায় বসা 3 জনের মধ্যে 2 জন। ওরা ঈশানের থেকে অনেকখানি দূরে। ঈশান ভাবলো কোনো একটা ঝামেলা হতে পারে। ঈশান হাঁটার গতি বাড়িয়ে দিল। একটু সামনে এগিয়ে দেখে বাকি আরেকজন। ঈশানের বুঝতে কষ্ট হলো না এটা একটা ফাঁদ। ঈশান হাঁটার মধ্যে মোবাইল বের করে ফাহিমকে মেসেজ করলো যত তাড়াতাড়ি সম্ভব বাসার পিছনের গলিটায় আসতে, সমস্যায় পড়েছে।
মেসেজটা করে সুবোধ বালকের মতো হেঁটে যাচ্ছে। এমন ভাব ধরলো যেন তাদের দেখে নাই। ভাব ধরাটা বেশিক্ষণ টিকেনি, পিছন থেকে ডাক আসলো, ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। ঈশান না শোনার ভান করে হেঁটে চলে যাচ্ছে। এই তোরে বলেছিলাম না দাঁড়াতে। ঈশান এবারও না শোনার ভান করে হেঁটে চলেছে। এবার সামনের জন ঈশানের পথ আটকালো আর বলল, তোরে ডাকছে, শুন শোনা। কি বলবি বল। ডাক দিছি, শোনস নাই কেন? প্রয়োজন মনে করিনি। কি বলবি বল, আমি চলে যাচ্ছি। তোর যাইতে দেরি আছে, তোর সাথে আমাদের অনেক বোঝাপড়া আছে। আমি তোদের কোনো সমস্যা করছি? ক্যাম্পাসের সব সুন্দরী মেয়েরা তোর পিছনে ছুটে, আজ তোর এমন অবস্থা করব যাতে কোনো মেয়ে তোর দিকে তাকাতে লজ্জা পায়। তোর শারমিনের সাথে কি সকালে তার সাথে হাসাহাসি করে কি কথা বলতেছস? একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোদের বড়। এখন চুপচাপ চলে যা, কোনো সমস্যা হবে না। পরে কিন্তু তোদের খবর আছে। তুই কি শারমিনকে পটিয়ে ফেলতেছস নাকি তোর সাথে রুম ডেটের অফার দিতেছস? তুই তো রুম ডেট করতে পারবি না, আমাদের ঠিকানাটা বল, আমরা চলে যাব নে। এই বলে তারা হাসতে লাগলো। ঈশান তিনজনের সাথে একা পারবে না। ফাহিম এখনো দেরি করছে কেন? মেসেজ দেখলে তাড়াতাড়ি আসার কথা। তারা তিনজন থেকে একজন প্যান্টের বেল্ট খুলছে আর একজন একটা ছুরি বের করছে। তারা ঈশানকে তিন দিক দিয়ে ঘিরে ধরছে, তাই দৌড় দেওয়ার কোনো চান্স নেই। ঈশান মায়ের শুরু করে দেয়। যতক্ষণ পর্যন্ত ফাহিম না আসে, ছুরিওয়ালা ছেলেটাকে কানের নিচে নরম জায়গায় শরীরের যত শক্তি আছে তত শক্তি নিয়ে আঘাত করলো। তারা হয়তো এমন আঘাত আসবে কল্পনাও করেনি, তাই প্রতিরক্ষা করার কোনো সুযোগই পায়নি। যে জায়গায় আঘাত করছে ঠিক সে জায়গায় গিলে লাগলো। ছেলেটা এক চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। এটা তিনজনের সাথে পারা সম্ভব না। ফাহিমও আসেনি। তিনজন ঈশানকে এলো পাথারি লাথি মারছে আর বলছে, মার শালারে মার, শালাই কি ঘুষি দিল, গার লড়াইতে পারছি না। কথা বলছে আর মারছে। ঈশান হাত দিয়ে প্রতিরক্ষা করছে। ঈশানের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে গেছে, অনবরত রক্ত পড়ছে। এমন সময় ফাহিম আসলো। ফাহিমের হাতে একটা লাঠি। এই লাঠি দেখে ওরা তিনজন দৌড় আর ফাহিমের দৌড় দেখে। ফাহিম ঈশানের কাছে এসে বলল, সরি দোস্ত, দেরি হয়ে গেছে। আমি ওয়াশরুমে ছিলাম, বের হয়ে দেখি তোর মেসেজ দেখার সাথে সাথে আমি চলে আসি। আমি তোরে কিছু বলছি? দেখ, আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যা। আমি তোরে ধরেছি। ফাহিম ঈশানকে ধরে গলি থেকে বের করে রাস্তায় নিয়ে আসে। একটা গাড়ি ডাক দেয়। ঈশান গাড়িতে ওঠে। নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে গেছে, ছুরি দিয়ে আঘাত করায় পিঠে কয়েক জায়গায় কেটে গেছে, অনেক ব্লিডিং হচ্ছে, তাই ঈশান জ্ঞান হারায়। আনিকা আশিকের সাথে ব্রেকআপ করার পর একা হয়ে গেছে। প্রতি রাতে কেন জানি ঈশানের কথা মনে পড়ে। চেম্বারে ঈশান আর আসে না, কারণ হয়তো ঈশানের রোগ ভালো হয়ে গেছে। আনিকা কোনোভাবেই ঈশানকে ভুলতে পারছে না। আনিকার খালি ঈশানের কান্নার কথাটা মনে পড়ে আর ফুপিয়ে কেঁদে ওঠে। সব সময় আনিকা নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, ঈশান, তুই তো আমারে ভালোবাসতি, আমি জানি তুই একদিন আসবি। আসলে যে ঈশানকে কি করবে আনিকা, সেটা আনিকাই জানে। এভাবে আনিকার 2 মাস চলে যায়। ঈশানের কোনো দেখা নাই। বাড়ি থেকে বিয়ের কথা বলছে, ভালো এক সম্বন্ধ আসছে, বলছে বিয়ে করার জন্য। আনিকা এই বাহানা সেই বাহানা দিয়ে দেরি করছে। শেষমেশ আনিকা নিজেই সিদ্ধান্ত নিল, নিজেই ঈশানের সাথে দেখা করবে আর নিজের ভালোবাসার কথা বলবে। ওই দিন রাতে আনিকার রুমে শারমিন এসে নাচতে থাকে খুশিতে। এদিকে আনিকা টেনশনে বাঁচে না আর নিজের বোন কিনা নাচে। দিল এক ধমক, শারমিনের মুখটা কালো হয়ে যায়। ধমকের কারণে শারমিন কেঁদে দেয়, কাঁদতে চলে যাচ্ছে আর বলতে লাগলো, আপু তুই না অনেক খারাপ। আমি টেনশনে বাঁচি না, আব্বা আম্মা বিয়ের চাপ দিচ্ছে আর তুই কিনা খুশিতে নাচস। যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। ব্যাপারটা ছিল ঈশানকে নিয়ে। এই বলে শারমিন সেখান থেকে চলে আসলো। আনিকা ঈশানের নাম শুনে আটকে যায়। ঈশানের ব্যাপারে কি বলবে শারমিন? পরক্ষণেই মনে পড়লো, আরে ঈশান আর শারমিন তো একই কলেজে পড়ে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শারমিন যেহেতু খুশিতে নেচেছে, তাহলে নিশ্চয়ই ভালো খবর। এইসব চিন্তা করে শারমিনকে ডাক দিল। 5-6টা ডাক দিল শুনেনি, তার মানে অনেক রাগ করছে।
আনিকা জানে শারমিনের রাগ ভাঙানো এত সহজ না। আনিকা ভাবতে লাগলো কি করে রাগ ভাঙানো যায়। এখন একটাই উপায়, তার পছন্দের খাবার বানানো। আনিকার যতটুকু মনে পড়ে শারমিনের পছন্দের খাবার হলো পিৎজা। কিছু করার নেই, পিৎজার অর্ডার দিয়ে দিল। পিৎজা আসলে পিৎজা নিয়ে আনিকা শারমিনের রুমে গেল। গিয়ে দেখে শারমিন শুয়ে আছে। আনিকা গিয়ে শারমিনের সাথে মজা শুরু করলো। ওলে আমার গুলুমুলু আপুটা রাগ করেছে। কোথায় রাগ করেছে, গালে নাকি মুখে? দেখ তোর জন্য কি আনছি। যা, তোর সাথে কোনো কথা নেই। ওকে, তাহলে পিৎজাটা আমি একাই খাই। কি, তুই পিৎজা আনছোস? শোয়া থেকে উঠে বসলো। হুম। দে আপু দে। তোর রাগ ভাঙছে? হুম। তারপর দুই বোন মিলে পিৎজা খেতে লাগলো। আনিকা জিজ্ঞেস করলো, ঈশানের ব্যাপারে কি যেন বলছিলি? আমি জানি তুই এই প্রশ্নটা করবি, কারণ তুই আরো আগে ঈশানের উপর ক্রাশ খাইছোস। খাইছি, এখন বল। শারমিন ঈশানের কাছে প্রাইভেট পড়ায়। সকালের সব কথা আনিকাকে বলল শারমিন। এক পর্যায়ে আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়, কারণ ঈশান কারো প্রেমে পড়ে নাই। আর শারমিনের বোনের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করায় বুঝতে পারলো এখনো আনিকাকে ভালোবাসে। তার মানে ঈশানের কাছে গেলে হতাশ হবে না। খুশিতে আনিকা শারমিনকে নিয়ে নাচতে থাকে। আনিকা ফাহিমের কথা শুনে বলল, আগে পড়াশোনায় মনোযোগ দে, প্রেম ভালোবাসা পরেও করতে পারবি। থুর আপু, তুই আর ঈশান ভাই সম্পূর্ণ এক। এক হলো ভালোবাসা। এই বলে নাচতে নাচতে আনিকা নিজের রুমে চলে গেল। গিয়ে শুয়ে ঘুমিয়ে গেল। শারমিন ভাবছে, আমি প্রেম করলে তুই জানবি কোথা থেকে। শারমিনও ঘুমিয়ে পড়ল। চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। ফাহিম কাছে এসে বলল, কেমন লাগছে? ভালো। এখন বল, কে কে তোরে মেরেছে? নাম জানি না, তবে কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। সেকেন্ড ইয়ারের ছেলেরা তোরে মেরেছে? হুম। তুই কিছু করেছিস? না, তোর জন্যই তো আমি মাইর খেলাম। আমার জন্য মানে? তোর উপর ক্রাশ খাওয়া মেয়েটা শারমিন, তার জন্য। ওই যে শারমিন সকালে যে ফোন দিয়েছিল। তার সাথে কথা বলছি দেখে শালার পুতেরে আসছে আমারে মারতে। তুই কোনো টেনশন করিস না, শারমিনকেও দেখে নেব, ওই শালাগুলোও দেখে নেব। এক নার্স এসে বলল, আপনাদেরকে বেড ছেড়ে দিতে হবে। কেন? কারণ এখানে অন্য রোগী আসবে। কেন? আমার তো সিটের ভাড়া দিব। তাহলে উপরতলায় উন্নত মানের বেডে যান। একদিনের ভাড়া 10,000 টাকা। মানে কিছু না, আপনাদের এই বেড ছেড়ে দিতে হবে। ওকে ফাহিম, আমি ঠিক আছি, ছেড়ে দিচ্ছি। আপনার ব্যবহার ভালো লাগলো না। কি করবেন? যত সব ফালতু কথা। কোথা থেকে যে আসে গো হসপিটালে, ছোট লোকের বাচ্চা। ফাহিমের এমনি মাথা গরম। একে ঈশানকে মারছে, তারপর এই নার্সের এসব কথা শুনে রাগ উঠে যায়। ফাহিম চর দিবে, এমন সময় ঈশান ধরে ফেলে, বাইরে নিয়ে আসে আর বলল, এই নার্সকে পরে দেখে নিব। তুই আমাকে ধরলি কেন? চট দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতাম। দেখ বিল কত হয়েছে, আমি এখানে বসি। এতক্ষণ ঈশান হসপিটালটা ভালো করে খেয়াল করেনি। হসপিটালের এদিক ওদিক তাকিয়ে চোখ বড় হয়ে যায়। এটা তো আনিকা যে হসপিটালে কাজ করে, এটা তো সেই হসপিটাল। এই করিডোর পর হলেই তো আনিকা বসে আছে চেম্বারে। এত কাছে বসে আছে ওর ভালোবাসা। মন চাচ্ছে উড়াল দিয়ে চলে যেতে তার কাছে, কিন্তু গেলে কি লাভ হবে? তার তো বয়ফ্রেন্ড আছে, গেলে তো অসুবিধা হবে। ঈশানের কেন জানি মন চাচ্ছে আনিকাকে এক নজর দেখতে, সম্ভবত ভালোবাসে সে কারণে। ফাহিম এসে বলল, দোস্ত, বিল 10,000 টাকা। এত টাকা? কি করলো? একটু পিঠে সেলাই করলো আর মুখে ওয়াশ করে ব্যান্ডেজ বেঁধে দিল। সামান্য কাজে এত টাকা হয় কি করে? আমি একই প্রশ্ন করছিলাম। তারা বলে তোরে যে ইঞ্জেকশন দিয়েছে সেগুলো অনেক দামি। ঠিক আছে, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, যে নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তার নামটা জেনে আয়। তুই দাঁড়া। একটু পর এসে বললাম, তানহা, নার্সের নাম তানহা। তানহা নামটা সুন্দর, কিন্তু একটা ডাইনি। আমি এক জায়গায় যাব, তুই আমাকে হেল্প কর। কোথায় যাবি? আমাকে ধর, তোকে বলি।
আমি যে মাথা ব্যথার জন্য ডক্টর দেখাইছিলাম সে ডক্টরের চেম্বার একটু সামনে, তার কাছে যাচ্ছি। কিন্তু তার কাছে গিয়ে কি লাভ হবে? জানি কোনো লাভ হবে না। আর এই ডক্টরকে আমি 2 মাস আগে ভালোবাসছিলাম, এত কাছে যেহেতু, তাই এক নজর দেখে যাই। ওকে, যা। আর শোন, এই ডক্টরের বোনের নাম শারমিন। কি কস? ওই দেখ ডক্টরের চেম্বার। আমি যাই। কতক্ষণ লাগবে? জানি না। এই বলে ঈশান আনিকার চেম্বারের সামনে চলে আসে। আনিকার পিএস এসে বলল, এখন কোনো রোগী দেখা হবে না। ম্যাডামকে বলেন ঈশান মাহমুদ আসছে। পিএস ভিতরে চলে যায়। একটু পর ফিরে এসে বলল ভিতরে যেতে। ঈশান ভিতরে ঢুকলো, দেখে ডক্টর উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। ঈশান বলল, আমাকে মুখ দেখাবেন না? যেটার জন্য এত কষ্ট করে আমি এখানে আসলাম, দেখাবেন না? তাহলে ভিতরে আসতে বললেন কেন? এই বলে ঈশান বসা থেকে উঠল। ডক্টর তার চশমাটা রেখে সোজা হেঁটে ঈশানের কাছে চলে আসে। এসে কোনো কথা না বলে ঈশানের মাথায় ধরে সোজা তার নরম গোলাপি ঠোঁটটা ঠোঁটে লাগিয়ে দেয়। ঈশান এর জন্য প্রস্তুত ছিল না। 30 সেকেন্ড পর ছেড়ে দিল। ডক্টর চোখ বন্ধ করে রাখছে। ঈশান বলল, এটা কি ছিল? জানি না। এবার আমি তার পিছনে কোমরে হাত রেখে টান দিয়ে আমার একেবারে কাছে এনে আমি নতুন করে আমার ঠোঁট তার ঠোঁটে লাগিয়ে দেই। এবার আমরা দুইজন একে অন্যের ঠোঁটের স্বাদ উপভোগ করলাম টানা 2 মিনিট। আমি আস্তে আস্তে তার কোমর ছেড়ে দেই। ডক্টর আস্তে আস্তে নর্মাল হয়। আমার কাছ থেকে একটু সরে চোখ খোলে, একটা মুচকি হাসি দেয়। ঈশান বলে, এত ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এসব এতদিন কোথায় রেখেছিলা? জানি না। ঈশান আস্তে আস্তে চেয়ারে বসে। ডক্টর এখনো পুরো শরীরে তাকায়নি, তাকিয়ে অবাক হয়ে যায় আর বলে, এইসব কি তোমার শরীরে কি করে হয়েছে এগুলো? এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। কোথায় তুমি ঠিক? পিঠে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আনিকা উঠে এসে আমার শরীর দেখাতে লাগলো, দেখে বলল, তোমাকে মনে হয় 3-4 জন মিলে গণধোলাই দিছে। কি করে হলো এসব? খুলে বলো। ঈশান আনিকাকে রাতের ঘটনা, হাসপাতালে আসা এবং সবশেষে নার্সের কথাটা বলল। নার্সের কথা শুনে আনিকা রেগে যায় আর বলল, তুমি একটু বসো, আমি সব ঠিক করে দিয়ে আসি। ঈশান কিছুক্ষণ বসে রইল। একটু পর আনিকা এসে বলল, সব ঠিক আছে, তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাবা আর পুরো 2 সপ্তাহ রেস্টে থাকবা। এতদিন রেস্টে থাকতে পারবো না। কেন? শোনো, আমি 2টা কোচিং, একটা প্রাইভেট পড়াই। আমি যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি এখানে মেসে থাকি, মেসের ভাড়া, খাওয়া, আর আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন। আব্বার একটা ছোট জুতার দোকান, সেটা দিয়ে চলে না। তাই আমি এখানেও গাধার মতো খেটে খুঁটে কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই। এখন যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে? আনিকা উঠে ঈশানের কাছে এসে বসলো। বসে হাত ধরে বলল, ঈশান, তোমার সমস্যা আমার সমস্যা। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো না? বাসি, কিন্তু কিন্তু কি? তোমার না একটা বয়ফ্রেন্ড আছে? তার সাথে তো আমি 2 মাস আগেই ব্রেকআপ করছি। ও খুব ভালো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হুম। তুমি কোনো টেনশন করো না, তুমি 2 সপ্তাহ রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো? আচ্ছা, তুমি তো বললা তোমাকে 3 জন মারলো। কেন মারলো সেটা তো বললা না। তোমার বোন শারমিনের কারণে। অবশ্য তার এখানে কোনো দোষ নেই। তার সাথে সকালে কথা বলছিলাম, সেটা 3 জন ভালো চোখে নেয়নি। শারমিন এখানে জড়িত আছে, তার খবর আছে। আনিকা মোবাইল বের করলো ফোন করার জন্য। ঈশান আনিকাকে থামিয়ে বলল, তাকে ফোন দিবা না, আর তার এখানে কোনো দোষ নেই। ওকে, তোমার মোবাইলটা দাও। গতকাল রাতে ভেঙে গেছে। এখন কি করবা? ফাহিমকে দিয়ে নতুন মোবাইল কিনবো। জানো আমার এখন কি মন চাচ্ছে?
এখানে তোমার সাথে বসে সারা দিন কথা বলতে। আমারও মন চাচ্ছে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুমি যাবা? হুম। চলো তাহলে। আর শোনো, তোমার আর কোনো বিল দিতে হবে না। হুম। ঈশান উঠে আস্তে আস্তে বের হচ্ছে। এমন সময় আবার আনিকা ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশান, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কখনো না। আমি জানতাম। এবার ছাড়ো, ব্যথা লাগছে। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ওকে। এই বলে আনিকা ঈশানকে ছেড়ে দেয়। ঈশান বাইরে বেরিয়ে আসে ফাহিমের কাছে। ফাহিম ঈশানকে ভালো করে দেখছে। ঈশান বলল, কি দেখছিস এরকম ভাবে? দেখছি তুই ঠিক আছিস কিনা। ঠিক আছি মানে? তুই এতক্ষণ ডক্টরের চেম্বারে কি করে থাকবি? কেন, কি হয়েছে? আর বলিস না, তুই ভেতরে যাওয়ার একটু পর ডক্টর বেরিয়ে আসলো, এসে নার্সকে ডেকে আনলো, এনে দিল এক ধমক যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমাকে ডাকলো এবং আমার কাছে মাপ চাওয়ালো। পরে রিসেপশনে গিয়ে কি যেন বলল, তারপর আবার চেম্বারে ঢুকে গেল। এতক্ষণ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। ডক্টর অনেক জেদি, কিন্তু তার এরকম করা ঠিক হয়নি। বিল দিতে হবে না। না, ডক্টর আমাদের সাথে বাসায় যাবে। এই ডক্টর? হুম। না দোস্ত, না দোস্ত। আরে টেনশন করিস কেন, আমি আছি না। তোরা দুজন প্রেম করস? হুম। আল্লাহ জানে তুই এই মেয়েরই কেমনে কন্ট্রোল করবি। ওই দেখ সে আসছে, চুপ। আনিকা মুখে নেকাব ছাড়াই এসেছে। এটা দেখে কেন জানি ঈশানের একটুও ভালো লাগলো না। বলল, চলো। নিচে গিয়ে দেখে আনিকার পার্সোনাল গাড়ি আছে। গাড়ির ড্রাইভার একজন ইয়াং বয়সের ছেলে। এটাও ঈশানের কাছে ভালো লাগলো না। যাই হোক, গাড়িতে বসলো। ঈশানের পাশে আনিকা বসলো। এতক্ষণ হাঁটার পর ঈশানকে ক্লান্তি ঘিরে ধরলো। ঈশান গাড়ির সিটে বসে মাথাটা এলিয়ে দিল। গাড়ির মধ্যে ঘুমিয়ে গেল। চোখ খুলে দেখে আনিকা ডাকছে। ফাহিম বলল, দোষ, বাসায় চলে এসেছি। নামার সময় আনিকা ঈশানকে হেল্প করলো। আস্তে আস্তে হেঁটে রুমে আসলো, গিয়ে বিছানায় শুইল। ঈশানের পাশে আনিকা বসলো। ওদের দেখে ফাহিম বাইরে চলে যায়। এটা তোমার জন্য। কি? মোবাইল। তোমাকে কে বলছে মোবাইল কিনতে? কেউ না। তাহলে কেন কিনলে? ভালোবাসি বলে। এখানে আমার আর কিছু বলার নেই। আনিকা আমাকে ভালোবাসি বলে কিনে দিল, এখানে ফিরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে ওষুধ খাওয়ার সময় হলে কল দিব। তোমার এত কষ্ট করতে হবে না, তুমি বলে যাও। না, আমি তোমাকে কল দিব। ওকে। ঈশান আনিকার স্কার্ট ধরে নেকাবের মতো করে বলল, তোমাকে নেকাব অবস্থায় বেশি সুন্দরী লাগে। সত্যি? হুম। আনিকা সুন্দর করে নেকাব পরে বলে, এবার ঠিক আছে? হুম। তাহলে আমি যাই। যাও। এই বলে আনিকা চলে যায়। আনিকা চলে গেলে ফাহিম এসে বলল, সব ঠিকঠাক তো? হুম। এখন বল, 3 ছেলের কি করবি? তুই আগামীকাল গিয়ে 3টারে খুঁজে বের করবি, তারপর কলেজের ভিপিরে সব বলবি, দেখ তারা কি করে। আর আগামীকাল গিয়ে ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আমি পড়াই তাদের বলবি 2 সপ্তাহ তাদের বন্ধ। অথবা শারমিন ফোন দিলে শারমিনকে বলতে পারিস। ওকে। ঈশানকে সব ক্লান্তি এসে ঘিরে ধরলো। দিল এক ঘুমে বিকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। তারপর আনিকার কাছে কল দিল। সাথে সাথে রিসিভ করে বলল, ঘুম হয়েছে? হুম। আনিকা ঈশানকে ঔষধের নাম বলল, সেগুলো খেয়ে নিল। এভাবে প্রতিদিন আনিকা টাইম টু টাইম কল দিয়ে ওষুধ খাওয়াতো। একদিন কি এক বেলাও মিস হয়নি। আনিকার প্রতি ঈশানের ভালোবাসা বাড়তে থাকে। টাইম টু টাইম ঔষধ খাওয়ার পর 10 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই কয়েকদিনে আনিকা ঈশানকে 5 বার এসে দেখে গেছে। ঈশান আবার আগের মতো কোচিং প্রাইভেটে পড়াতে শুরু করে। ঈশানকে যে ছেলেগুলো মারলো তাদের বিচার হয়েছে। ভিপিরে বলার পর ভিপি চট থাপ্পড় দিয়ে মিলাই দিল। এতে ঈশানের শরীরের রাগও কমলো না, ফাহিমেরও না। তাই ঈশানদের ব্যাচের কয়েকজনকে নিয়ে রাতের বেলা 3টারে ইচ্ছে মতো গণধোলাই দিয়েছে। সবাই মুখোশ পরা ছিল, তাই কে মারলো কেউ কিছু বলতেও পারলো না।
এর মধ্যে ঈশানের বাড়ি থেকে মৃত্যু সংবাদ আসলো, দাদা মারা গেছে। সংবাদ আসলো রাতে, তাই ঈশান ঠিক করেছে রাতেই বাড়ি যাবে। আনিকাকে কল দিল। আসসালামু আলাইকুম, কি করো? কিছু না, শুয়ে আছি। আমার দাদা মারা গেছে, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেঁদো না, মানুষকে তো একদিন মরতেই হবে। হুম। তুমি এখন কোথায় আছো? বাসায় রেডি হচ্ছি, ফাহিম যাবে আমার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তোমার আশা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দিব। ঈশান, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আনিকা ফোন কেটে দিল। ঈশান আর ফাহিম রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলো। একটু পর আনিকার গাড়ি আসলো। আনিকা গাড়ি থেকে নেমে এসে ঈশানকে জড়িয়ে ধরলো। ঈশানও জড়িয়ে ধরলো। আনিকা বোরকা পরে নাই, স্ক্রাফও বাঁধে নাই, ওড়না পেঁচিয়ে চলে আসছে। ফাহিম আনিকাকে এই অবস্থায় দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। আনিকার এই কাজটা ঈশানের একটুও ভালো লাগে নাই। ভাবলো পরে এই বিষয়ে কথা বলবে। ঈশান ছেড়ে দিয়ে বলল, তুমি কোনো টেনশন করো না। তুমি কতদিন থাকবা? জানি না। ওকে, তাহলে কিন্তু কল দিবা। ওকে, তাহলে যাই। হুম। আনিকা গাড়িতে উঠে চলে গেল। ঈশান আর ফাহিম বাড়িতে আসলো। সেখানে সব করে আসতে 2 দিন সময় লাগলো। ঈশান এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করে। এইদিকে ফাহিম আর শারমিনের মধ্যে ভালোই চলছে, কিন্তু ফাহিম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনকে হারানোর ভয়ে। এদিকে ঈশান আর আনিকা ভালোই আছে। এভাবে 1 মাস চলে যায়। 1 মাসের মাথায় ঈশানের প্রচন্ড মাথা ব্যথা উঠে, কারণ আজকে শরীরের উপর দিয়ে বেশি পরিশ্রম গেছে, তাই মাথা ব্যথা উঠেছে। তখন বিকাল 5টা। ঈশান একটা কোচিং করা ছিল। এমন সময় আনিকা সোজা ভিডিও কল দিল। ঈশান বাইরে বের হয়ে রিসিভ করলো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? প্রচন্ড মাথা ব্যথা করছে। কোথায় তুমি? কলেজে। শোনো, আমি কলেজের আশেপাশেই আছি। তোমাকে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। ঈশান কোচিং ছুটি দিয়ে রেস্টুরেন্টে চলে গেল। গিয়ে দেখে আনিকা এখনো আসেনি। ঈশান একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলো। একটু পর দেখলো আনিকা আসলো। ঈশানের আনিকাকে দেখেই রাগ উঠে যায়, কারণ আনিকার মুখে নাই কোনো নিকাব আর টাইট একটা বোরখা পড়েছে, যা দেখে ঈশানের পুরো মেজাজ গরম হয়ে যায়। ঈশান নিজেকে কন্ট্রোল করে হাসি মুখ নিয়ে বলল, আসছো তুমি? হুম। তোমার কি আগের সমস্যা? হুম। ঈশান টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে বসে রইল। তার ভালো লাগছে না, কারণ আনিকা তার কথা শুনছে না। আনিকা বলল, তোমার সিটি স্ক্যান করাতে হবে। এই বলে আনিকা ঈশানের মাথাটা হাতিয়ে দিচ্ছে। ঈশানের খুব ভালো লাগছে। এভাবে 10 মিনিট মাথা হাতাইয়ে দিল। ঈশানের এখন অনেক ভালো লাগছে। ইচ্ছে করে প্রশংসা করলো না, কারণ সে তার কথা শুনেনি। আনিকা বলল, ভালো লাগছে? হুম। আনিকা উঠে এসে ঈশানের পাশে বসে মাথা হাতিয়ে দিচ্ছে। এভাবে আরো 10 মিনিট মাথা হাতিয়ে দিল। ঈশান মাথা উঠিয়ে বলল, মাথা ব্যথা অনেকটা কমে গেছে। দাও, আর একটু মাথাটা হাতিয়ে দিই, ভালো লাগবে। না, আপাতত চলবে। ওকে। আসলে মাথা ব্যথা অনেকটা কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। বিয়ের পর কিন্তু কিছু করো আর না করো, এভাবে মাথা কিন্তু হাতিয়ে দিতেই হবে। আমার মাথা বানানো ভালো লাগে? হুম। থ্যাঙ্কস। আমাকে কোনো সময় থ্যাঙ্কস দিবা না, দরকার হলে বকা দিবা, তবুও থ্যাঙ্কস দিবা না। ওকে। শোনো, একটা কফি খাও, ভালো লাগবে। ওকে। আনিকা, তুমি কিন্তু আমার একটা কথা মানোনি। কি কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাজে ব্যস্ত থাকি তো, মিস্টেক হতেই পারে। নেকাব? ও, মনেই থাকে না। আর সাথে সাথে নেকাব লাগিয়ে ফেললো। ঠিক আছে, সাথে তোমার আরও 2টি কাজ করতে হবে। কি কি? তোমাকে আরও লুজ বোরকা পরতে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। মেয়ে ড্রাইভার দেখো পাও কি না। ওকে, দেখা যাক। মুখটা কালো করে বলল। তুমি রাগ করছো? না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করে তোমাকে সাজাতে। এখন যদি তুমি আমাকে সেই সুযোগ না দাও, তাহলে তো হচ্ছে না। হুম। ওকে। এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবে। তুমি চলে যাচ্ছ? হুম। আর একটু বসো, কফি তো খাওয়া হলো না। তুমি খাও, আমি গেলাম।
এই বলে আনিকা চলে গেল। ঈশান কফির অর্ডার করলো। কফি খেয়ে বাসায় চলে আসলো। বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লো। আনিকাও বুঝতে পারছে ঈশানকে ছাড়া আনিকার জীবন অচল। ঈশানকে আনিকা ভিতর থেকে ভালোবেসে ফেলেছে। ওই আশিকের ক্ষেত্রে এরকম ছিল, কিন্তু ঈশানের প্রতি যেমন অনুভূতি তেমন ছিল না। আনিকা ইচ্ছে করে ঈশানের সাথে এরকম করছে, কারণ আনিকা ঈশানকে পরীক্ষা করছে। আনিকা যুক্তিটা এভাবে দিয়েছে, ঈশান আমাকে ভালোবাসে, আমি ঈশানকে ভালোবাসি। ঈশান চাইবে না আমি পর্দা না করি, সে চাইবে না আমি অন্য একটা ছেলের সাথে ঘুরি, সে চাইবে আমি সব সময় তার কথা শুনি, তার কথা মতো চলি। এখন যদি আমি ঈশানের কথা না শুনি তাহলে ঈশান রাগ করবে। এই রাগ করার মানেই ঈশান আমাকে ভিতর থেকে ভালোবাসে। এখন যদি ঈশান রাগ না করে তার মানে ঈশানের মন থেকে আনিকা উঠে যাচ্ছে। ঈশান মনে মনে ভাববে আনিকা থাকুক আনিকার মতো আর আমি থাকি আমার মতো। তারপর আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর ঈশান যদি আনিকাকে মন থেকে ভালোবাসে তাহলে যত কষ্টই হোক আনিকাকে নিজের কাছে আগলে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয় তাহলে ঈশান তাই করবে। এভাবে আনিকা যুক্তি দিল ঈশানকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো ঈশানকে হারাতে। ঈশানের সামনে গেলে আনিকা ইচ্ছে করে নেকাব খুলে যায়। অন্য যে কোনো সময় আনিকা নেকাব পরে থাকে। আর আনিকা নতুন ড্রাইভার দেখে ফেলেছে, আর কয়েকটা লুজ বোরকা যেগুলো ঈশানের ভালো লাগে সেগুলো কিনে রাখছে। আনিকা বিকালে ঈশানের কাছ থেকে এসে রুমে বসে আছে। এমন সময় শারমিন আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আনিকা বলল, তোর কি হয়েছে, এত খুশি লাগতেছে কেন? ফাহিম না আমাকে ভালোবাসে। তুই কেমন করে বুঝলি ফাহিম তোকে ভালোবাসে? তার কথাবার্তা, আচার আচরণ আর সবসময় আমাকে কেয়ার করে। ভালো, তাহলে বিয়ে দিয়ে দেই। দিয়ে দে, কে না করেছে? সত্যি? হুম। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। এই বলে আনিকা জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। শারমিন আনিকার মুখে হাত দিয়ে ধরলো। আপু ডাকিস না, আমাকে ডাকিস না। ওকে, আর ডাকবো না, এখন মুখ ছাড়। দোয়া কর আগে ঈশানের সাথে আমার বিয়ে হোক, তারপর তুই যাকে বলবি তার সাথে বিয়ে দিয়ে দিব। সত্যি? হুম। এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, শারমিন, তুই একটু ঘরে যা তো, অনিকার সাথে আমার কথা আছে। আমি শুনি। না, ঘরে যা। শারমিন চলে যায়। মা, তুই কি বিয়ে করবি না? করব। তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলতাম? দেখ, তোর জন্য এখন অনেক সম্বন্ধ আসছে, আর কয়েকদিন পর কি এমন সম্বন্ধ আসবে। দেখ মা, সামনে শুক্রবার তোকে দেখতে আসবে, না করিস না। কিন্তু মা, আমার একজন পছন্দের মানুষ আছে। তাহলে তো সেটা খুশির খবর। ছেলেটাকে? শারমিনের কলেজের 3rd ইয়ারে পড়ে। তাহলে ছেলেটাকে একদিন বাড়ি নিয়ে আস। ওকে মা। আনিকার মা চলে যায়। আনিকার মা চলে গেলে শারমিন আবার আনিকার কাছে এসে বলল, আপু, মা কি বললো রে? বললো ঈশানকে বাড়িতে নিয়ে আসতে। তাহলে আপু তোদের বিয়ে হচ্ছে? না রে, এখনো বলতে পারি না। দোয়া কর যাতে বিয়েটা হয়ে যায়। ঈশানের বাড়ি থেকে কি হ্যাঁ বলেছে? তুই কি তার বাবা মায়ের সাথে দেখা করেছিস? না, এই বিষয়ে তোর সাথে কথা বলবো। আপু, তুই আমার একটা উপকার করবি? কি উপকার? তুই ঈশান ভাইকে জিজ্ঞেস করবি ফাহিম আমাকে মন থেকে ভালোবাসে কিনা। ওকে, জিজ্ঞেস করব। তাহলে আমি যাই? ওকে, যা। আনিকা শুয়ে শুয়ে ভাবছে, ঈশান এখনো কল দিচ্ছে না কেন? প্রতিদিন তো এই সময় কল দেয়। তাহলে কি ঈশান রাগ করেছে? এত তাড়াতাড়ি তো রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, ধরছে না। 3 নাম্বার বার দেওয়াই ধরলো। ফোন ওঠাতে দেরি হলো কেন? তুমি যেই বড়ি দিয়েছিলা সেটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি? হুম। আগামীকাল তো আমরা দুজন অবসর। চলো না, আমরা দুজন ঘুরতে যাই। কোথায়? কাল দেখা করলে জায়গা সিলেক্ট করব। ওকে। ওকে, তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। ওকে, এখন রাখি, অনেক ঘুম পাচ্ছে। লাভ ইউ। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবছে কোনো ভুল করছে না তো সে। আনিকা আবার আগের মতো টাইট বোরকা আর মেকআপ না পরে ঈশানের সামনে যাবে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কি আসে।
ঈশান সকালে ঘুম থেকে উঠে অনেক দেরিতে উঠে দেখে ফাহিম ওয়াশরুমে। আনিকা রাতে কি জানি বলেছিল মনে পড়ছে না। পরে মনে পড়ছে কোথায় জানি ঘুরতে যাবে, কিন্তু কয়টায় যাবে এটা মনে পড়ছে না। ফাহিম ওয়াশরুম থেকে আসলে ঈশান বলল, দোস্ত, শারমিনের সাথে কেমন চলছে? রাতে কি স্বপ্নে শারমিনকে দেখছস? ঘুম থেকে উঠেই শারমিনের কথা জিজ্ঞেস করতেছস? আরে না। ভালো। এখন কেমন জানি তার একটা মায়া কাজ করে, মন চায় খালি তার মুখটা দেখতে ইচ্ছে করে। এটাই ভালোবাসা। বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করব? শারমিনের কথা বলে দে, কিন্তু এখন না। দেখ, ফাহিম আনিকার বয়স কিন্তু বেশি। আগে তার বিয়ে হোক, তারপর। বুঝছি, ওকে। শোন, শারমিন মেয়েটা কিন্তু অনেক ভালো। তাকে আবার আগেরটার মতো হারিয়ে ফেলিস না। যদি চলে যায়? যতটা সম্ভব তাকে বেশি সময় দিবি। ওকে। ঈশানের মোবাইলে কল আসলো। দেখে বাড়ি থেকে ফোন আসছে। রিসিভ করে বলল, হ্যালো মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছস? ভালো। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে না মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। মানে? মানে হলো তোর বাবার বন্ধু যে আব্দুল ভাই, তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করেছে। তার বাবা এবং তার মা গতকাল আমাদের বাড়িতে আসছে, এসে সব দেখে গেছে। তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাড়ি ঘরও। আর তোর বাপের আর আমার মেয়েকে অনেক ভালো লেগেছে। ঈশানের মাথায় আকাশ ভেঙে পড়লো। এসব কি বলছে? না না, এই মেয়েকে চেনে না জানে না বিয়ে ঠিক করে ফেলছে। আর এদিকে ঈশান আনিকাকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখছে। ঈশান বলল, দেখো মা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দেই, আমার ঢাকায় একজন মেয়ে পছন্দ আছে, আর বিয়ে করলে আমি তাকেই করব। কিন্তু আমাকে তো বললি না। এই যে এখন বললাম। তোর বাপ যে বলেছে বিয়ে দিলে তোকে এই মেয়ের সাথেই বিয়ে দিবে। সেটা বাবার চিন্তা ভাবনা। আর কিছুদিন পর আমি বললে তোমরা ঢাকায় এসে মেয়েকে দেখে যাবে, বিয়ের তারিখ ঠিক করে যাবা। তাহলে কি এই মেয়েকে না করে দিব? ডাইরেক্ট না করে দাও। আর একটু চিন্তা ভাবনা করে দেখ। মেয়ের বাবা সচ্চায় 5 লক্ষ টাকা যৌতুক দিতে রাজি হয়ে আছে। যৌতুক টৌতুক আমি বুঝি না, না করে দাও। এই বলে ফোন কেটে দিল ঈশান। আর ভাবছে, আগামীকালকের আনিকার ব্যবহার এরকম যদি প্রতিদিন হয় তাহলে তো হবে না, না হলে নাই। আনিকাকে ভালোবাসি, আনিকাকেই বিয়ে করব, দরকার হলে তাকে কিডন্যাপ করব। ঈশানের এরকম রাগি রাগি দেখে ফাহিম বলল, দোষ, কি হয়েছে? কোনো সমস্যা? না রে, বাড়ি থেকে আমার জন্য মেয়ে রেডি করে রাখছে, তাই আমি না করলাম।